হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? দেখো আমার বাপের কাণ্ড। হ্যাঁ, নিজের মেয়েরে চিনতে পারতেছে না। মানে মেয়েকে বিয়ে দিতে পারলেই হয় আজকাল বাপ। তারপরে আর মেয়ের খোঁজ খবরও নেই, মেয়ের কণ্ঠ শুনে বুঝতে পারে না যে তার মেয়ে আমি। আমার চিনতে পারতেছে না, আমি রত্না বলছি। ও, হ্যাঁ রে রত্না, তুই এইভাবে বলছিস কেন? অনেকদিন তোর সাথে যোগাযোগ করা হয় না, আর আমার মোবাইলে সেভ করা নাম্বার আমি অত বুঝে উঠতে পারি না রে বাবা। এই জন্য রাগ করিস কেন? না না বাবা, এটা রাগের কি হলো? এটা একটা সাধারণ প্রশ্ন যে তোমার মেয়ে আমি। আমি তোমার কাছে ফোন করতেছি আর তুমি চিনতে পারতেছো না, বলতেছো কে? এ কথা তো বলবোই আমি, আমার কষ্ট হয় না? বাবা আমাকে চিনতে পারতেছে না। আচ্ছা, হয়েছে হয়েছে। তো কি হয়েছে রে মা? হবে আর কি। তোমরা তো তোমার মেয়েরে বিয়ে শাদী দিয়ে বেঁচে গেছো। একদম পানির পাতিলে হাত দিয়ে চুপ করে বসে আছো। মেয়ের কি খোঁজ খবর রাখো আমি কি আলে আসি না আসি? হ্যাঁ, একদম তো ভুলে গেছো, আমার একটা ফোনও দাও না। আমার তো তোমাদের খোঁজ খবর নিতে ইচ্ছা করে। কি হালে আছে, তুমি কি হালো আছো, তোমাদের অবস্থানটা কি? কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। আর 2টা মাস কেউ কি একটা ফোন দিছো আমারে? ফোনও তো দাও না। আর তুমি আমার বাসায় আসো না কিসের জন্যে? কি রাগ হয়েছে নাকি তোমার? তোমার জামাই কি কিছু তোমারে বলছে? না রে মা, কই জামাই তো আমারে কিছু বলেনি। আমি কাউরে ফোনই দিই না, আর তোরাও তো কেউ আমারে ফোন টোন দিস না রে মা। তো কিভাবে রাগ হবে আর কিভাবে কথা হবে, এই সমস্ত কথা বলিস না তো। আসলে আমার মোবাইলে টাকা পয়সা ভরতে পারি না, থাকে না, এই জন্য ফোন টোন দেওয়া হয় না। তোর মায়ের শরীরের অবস্থা খুব একটা ভালো না রে, অসুস্থ হয়ে আছে। তো আমি তোকে ভাবতেছি যে নিয়ে আসবো কয়েকদিনকার জন্য। তা আসতে পারবি কি তোরা? ও, এখন মোবাইল করছি আমি আর যাওয়ার কথা বলতেছো তুমি? নিজে ইচ্ছে তো একটা মেয়ের ফোন দিয়েও যাওয়ার কথা বলতে পারতে। আর তোমার জামাই কি আছে নাকি বাড়ির যে আমি আসবো, কারে নিয়ে আসবো? তোমার জামাই তো বাড়িতে নেই, একটু অসুবিধায় পড়ছি, এই জন্য ফোনটা করছি। একবার জানতেও তো চাইলে না যে তোমার জামাই কোথায় আছে, কি হালে, কি করতেছে না করতেছে, তাও তো জিজ্ঞেস করো না। কেন রে, জামাইয়ের কি হয়েছে? জামাইয়ের অবস্থানটা ভালো নেই নাকি? আরে বাবা বাদ দাও তো, তোমার জামাইয়ের কথা আর বলো না, আর আমি ওর সাথে পাইরে উঠতেছি না। তোমার জামাইরে এত করে বলি যে একটা ভালো সৎ কর্ম করে হালাল টাকা ইনকাম করো। কে কার কথা শুনে? আজকাল যে যুগ পড়ছে, যে দিনকাল পড়ছে, অসৎ পথে চললে কি আর মানে চলা যায় তুমি বলো? মাঝখানে মানে মানুষ তার পিছে লেগে যায়। তোমার জামাই ইদানিং কালে মানে সঠিকভাবে চলাফেরা করতেছে না, তার আয় রোজগার, তার চলাফেরা সবকিছু ভিন্ন রকমের হচ্ছে। আমি নিষেধ করলে শোনে না। ওই সেদিন মানুষের হাতে ধরা পড়ছিল, পড়ে তার তো টাকা পয়সা যা ছিল সব ছিনিয়ে নিয়ে এনেছে ছিনতাইকারীরা। এখন তোমার জামাই তো খুব বিপদের মধ্যে আছে, মানে টাকা পয়সাও হাতে নাই। আর তার হাতের অবস্থা ভালো না, আমার সাথে ঠিকঠাক মতো সংসারে টাকা পয়সা দিতে পারে না, রাগ করে বাড়িতে বেড়ে চলে গেছে। কই গেছে জানি না, আমি ফোন করলেও ফোন সুইচ অফ পাচ্ছি। এই অবস্থার মধ্যে আছি, এই জন্য আমি তোমার একটু ফোন করলাম। তা আমার কি করে আজ পর্যন্ত তোমার জামাই আমার যে 2টা বছর বিয়ে শাদী করলো, সন্তান আদিও হলো না। আমি এই নিঃসন্তান হয়ে কতদিন আর এইভাবে বেড়ে থাকবো? আমার ভবিষ্যৎটা কি? আর এমন একটা ছেলের সাথে বিয়ে দিলে যে ওর সাথে সংসার করতে লাগলে পারে, মানে ভবিষ্যৎটা যে আমার কি হবে আগামী দিনে, তখন না আমি এটা আসলে এখনো অনুভব করে পাচ্ছি না বাবা। এই জন্য বলতেছি যে তুমি এসে আমার আগে নিয়ে যাও, তারপর বাড়ি যেয়ে পরামর্শ করে দেখি কি করবো না করবো। এখনো তো আমার জীবন যৌবন ওই রকম ধরাই আছে। চাইলে অন্য জায়গায় আমি একটা ঘর করে সুখে জীবন যাপন করতে পারি। কত মেয়ে ছেলে তার সুখের জন্য এরকম মন্তব্য নেয় না? এরকম একটা সিদ্ধান্ত নিয়ে যা হয় একটা করা যাবে। তাছাড়া আমার মনে হয় এর ঘরে সংসার করা এভাবে হবে না। কি করে থাকবো তুমিই বলো? না রে রত্না, শোন, যা করবি একটু ভেবে চিন্তে করিস, মানে সিদ্ধান্ত হুটহাট করে নিয়ে নিস না রে। মানে এটা পোশাক বদলানোর মতো স্বামীকে বদলানোটা ঠিক না। একটু ধৈর্য ধারণ কর, ছেলেটা একটু ভালো হতেও তো পারে, তাই না? ওরে বাবা, তুমি কারে ভালো হওয়ার কথা বলতেছো? তোমার জামাই রে? ও কোনোদিনও ভালো হবে না বাবা। আর 2 বছরে যখন ওরে আমি ফিরাইতে পারলাম না উপর জগৎ থেকে, আবার তুমি নতুন করে বলতেছে ভালো হওয়ার কথা। আর একটা কথা শোনো, আমি তোমার মেয়ে, আমার লজ্জাও করে বলতে, এখন না বলেও আর পারতেছি না। তোমার জামাইকে ঠিকঠাক মতো আমার কাছে থাকেই নাকি? রাত্রিরে তো ঘরেই শয় না। ওর ওই নাকি ঘরে শুলে ওর পুলিশের ভয়, এটা সেটা নানান রকম, মানে ওর চলাফেরা তো ভালো না, বুঝতে পারছো? এই জন্য বলতেছি কি, যে যে পুরুষ ঘরে শয় না, ঠিক মতো স্বাধীনভাবে চলতে পারে না, কি এমন ঘোড়ার ডিমের ব্যবসা করে যে ভালোভাবে ঘরে থাকতে পারে না, বউকে সময় দিতে পারে না, তার সাথে আবার ভবিষ্যতে কি আর তাকে সময়ই বা দেবো কি? আমি আপ্রাণ চেষ্টা করেছি, আমার শ্বশুর চেষ্টা করেছে, ওরে এত করে বোঝায়, ও কিন্তু ভালো পথে ফেরে না বাবা। এই জন্য বলতেছি যে আমার জন্য একটা বন্ধু ব্যবস্থা করো। আমার ওই যে কলেজ ফ্রেন্ড ছিল সাকিব, ওর সাথে নয় আমার একটা বিয়ের বন্দোবস্ত করো। শাকিল তো আমাকে এখনো বাবা মাঝে মধ্যে ফোন টোন করে, ও আমাকে এখনো নিতে চাই। আমাকে কি বলে জানো?
যে রত্না, তুমি যদি তিনটার মা হয়ে যাও, তাও যদি তুমি চাও, তোমার জন্য আমার দুয়ারটা খোলা। তা তুমি বাবা একটু সিদ্ধান্ত নিয়ে দেখো। আসলে আমি বাড়িতে আসি, তুমি দু একদিনের মধ্যে আমাকে এসে নিয়ে যাও। তারপরে যদি হয় প্রয়োজনে আমি এই ঘর থেকে বিদায় নিয়ে সাকিবের সাথে আমি সংসার করি। তাছাড়া আর কি করবো বলো? না না, এইরকম কোনো সিদ্ধান্ত নিবি না তো। তোর মা আজ আছে তো কাল নেই। তোর মার দেখিস না, তোর মায়ের যে শরীরের অবস্থা, কখন চলে যায় না যায়। তুই এরকম সিদ্ধান্ত নিবি কেন? আমি আছি না? আমারে ধুয়ে তুই থাকতে পারবি না সারাটা জীবন? আমি বাড়িতে তো একলাই পড়ে আছি, আমি কি আর এই বয়সে বিয়ে শাদী করবো নাকি? আমার সংসারে রেঁধে বেড়ে খাওয়াবে কে? আমার সেবা যত্ন করবে কে? আমি চাচ্ছি না যে আর আমি পরের মেয়েতে তোর কোনো নতুন মাকে আমার সংসারে নিয়ে আসি। প্রয়োজনে তুই যদি ওখান থেকে ভাত না খাস চলে আসতে চাস, তাহলে আমার সংসারে তুই আমারে ধরে থাকবি, পারবি না? মোর জ্বালা! এ আবার কি বলো বাবা তুমি? হ্যাঁ, হ্যাঁ, এ কি বলো তুমি? মানে আমি আর কোনো বিয়ে শাদী করবো না, তোমার দূরে থাকলেই হবে না আমার? মানে আমি বুঝলাম তোমারে আমি রেঁধে বেড়ে খাওয়াবো, তুমি বাবা তোমার সেবা যত্ন করবো, সবই ঠিক আছে। কিন্তু স্বামীর সুখ, আমার এই জীবন যৌবন, আমি যে একটা মেয়ে, আমার তো স্বামীর শখ আহ্লাদ আছে, এই সমস্ত কে পূরণ করবে শুনি? কেন রে? এটা নয় আমিই করতাম। কে, তোর কি কোনো আপত্তি আছে? আপত্তি করিস কেন? তোর বড় মা আমার ছেলের মুসলমানি খাইতে যে তো সেদিন রাত্রে ওই যে ভুলভাল করে তোর সাথে আমার যেটা হয়েছিল, এ বিষয়ে কি তোর মনে আছে কিছু? বাবা, তুমি যে কি বলো না! মনে থাকবে না কেন? সেদিনের কথা তো খুব ভালো মনে আছে। একবার ভুল করে ছোট মামানিরে ধরছিলে, তারপরে আবার ওখান থেকে অপমানিত হয়ে তুমি আমার রুমে এসে মার মনে করে আমার সাথে তুমি ওই রাত্রে দুবার থাকছিলে। তো কি হয়েছে? এটাকে আমি ভুলে গেছি, তুমি বাবা না? তোমাদেরকে এই কথা আবার রিপ্লাই করে আমি বলবো নাকি? কেন, হ্যাঁ থাকছিলাম, তাই আমার ভালোই লাগিছিল। তো তুমি কি আবার ওইভাবে সারাটা জীবন আমার সাথে কাটিয়ে দিতে যাচ্ছ নাকি? নাকি তোমার মনের মতলবটা কি আগে তাই শুনি। হ্যাঁ, তোর মা কদিন, আমার মনে হয় সে বেশি দিন টেকবে না রে। এই জন্য বলতেছি, ভবিষ্যৎ জীবনটা আমার খুব অন্ধকার। মানে আমি আসলে চাইছি না যে ওই দুইটা ছেলে মেয়ের মা, তিনটার মা, তাছাড়া তো আর আমার কপালে এখন জুটবে না তোর মা অসম্ভবে। এই জন্য বলতেছি, তুইও যেহেতু নিঃসন্তান, তোর ছেলে মেয়ে এখনো হয়নি, আর ওই স্বামীর ঘরেও যেহেতু তোর পছন্দ হচ্ছে না, তুই আসলে সংসার জীবনে অসুখী, এটা আমি বুঝতে পারছি রে। এই জন্য বলতেছি যে তুই যদি ওখানে না থাকিস, তাহলে আমার সংসারে এসে আমারই ধরে থাক। বাকি জীবনটা তোরই নিয়ে পার করব। এমন তো না যে তোর সাথে আমি বাপ হিসাবে মানে আলাদা এমন কোনো কিছু ঘটেনি, তা তো না। মানে জীবনে তো একটা দিন হলো ইতিহাস গড়েছি রে। এটা তোর মনে পড়ে না? সেদিন তো নিশ্চয়ই তোর ভালোই লাগেছিল। তাহলে না তুই এতদিনে আমাকে নিষেধ করতি বা গালাগালি করতি, তা তো কিছুই করলি না। চুপ করে আছিস। আমি তো বুঝতে পারি রে যে আসলে ভুল করে হলেও এটা তোর ভালোই লাগেছিল। এইজন্য সাহস করে তোকে কথাটা বললাম। তাছাড়া যে আর উপায় নেই। বাবা, তুমি তো এই সমস্ত নতুন করে কি শোনাইতে লাগলে! আমি বড় কষ্টের মধ্যে তোমাকে ফোন করলাম, আর তুমি এই সমস্ত কি সিদ্ধান্ত নিচ্ছ, কি শোনাচ্ছ! আমার তো অবাক হয়ে যাচ্ছি আমি। এরকম হলে তো ভালোই হয়। তুমি আমাকে চালিয়ে নিতে পারবে তো? মানে বুঝতেই তো পারছো, আমি তোমার মেয়ে বলে কথা। আর তোমার মতোই তো আমি উঁচু লম্বা জোয়ার মধ্যে হয়েছি, কালা একদিন খাসি ষাঁড়ের মতো। চালিয়ে নিতে পারবে তো? যদি পারো, তাহলে তুমি আমার বাবা, তোমার সেবা যত্নের কোনো কিছু কমতি রাখতাম না আমি। এত তো পেটের ভাতের জন্যই তো। তুমি আমাকে একটু চালিয়ে নাও, বাকিটা আমি দেখে নেব। নতুন কি লজ্জা করে কি করব? তবে শোনো, তুমি যে আমার সাথে এই যে ড্যাং ড্যাং করে কথা বলতেছি, এত কথা বলতেছো, কোথায় দাঁড়িয়ে কথা বলতেছো তুমি? কেউ আবার শুনতেছে না তো? খবরদার! এটা যেন কেউ না শুনে না বুঝে, এটা বাপ মেয়ের মধ্যে গোপন কথা হচ্ছে। এটা তোমার আর আমার মধ্যেই থাক, বুঝতে পারছো? কেউ জেনে না জানে। আর এই কথা মাকে কখনো বুঝতে দিও না। মা যে কদিন বেঁচে আছে মা থাক, তারপরে দেখা যাবে। কিন্তু আমি চেষ্টা করি তোমার জামাইকে যদি ফেরাইতে পারি, তাহলে তো ভালোই হয়। আর শোনো বাবা, এর আগে তোমার নামে একটা কমপ্লেন শুনছিলাম, এটা কি আসলে সত্যি নাকি? হ্যাঁ রে রত্না, কি শুনছিলি আমার নামে বলতো? বাবা, তোমাকে আবার নতুন করে বলতে হবে? তুমি নিজের থেকে শেখার গেলেই তো পারো, আবার নতুন করে আমাকে বলতে হবে কেন? তুমি কি করছো তুমি জানো না? হ্যাঁ জানি তো, কিন্তু আসলে ঘটনাটা কতদূর তুই জানিস আর কতদূর কি হয়েছিল এটা তো আর আমি জানি না। তুই কতটুকু আমার সম্পর্কে জেনেছিস এইটা আসলে তোর কাছ থেকে আমি জানতে চাইছি। তারপরে আমি বাকিটা বলছি। আরে ওই যে মারুফ কাকা বিদেশ গেছে, মারুফ কাকার যে বউ, ওর সাথে নাকি তোমার কি হয়েছিল? বুঝতেই তো পারছো নাকি? সব ভেঙে চুরে বলবো। তো তারপরে তুমি নাকি কন্টিনিউ সেখানে যাওয়া আসা করতে, মা অসুস্থ। তোমারও তো আসলে কোনো অনেক কিছুই দরকার হয়, আমি জানি। একটা ছেলে যদি বউ দীর্ঘদিন অসুস্থ থাকে, সেই বা কি করবে?
তো তারপরে নাকি পাবলিক প্লেসে এটা জেনে গেছে সবাই। তারপরে তোমাকে নাকি নিয়ে একটা বৈঠক বসছিল, ঘরোয়া বৈঠকে তোমার বিচার হয়েছিল। এই কথাটা আমি শোনার পরে আমি ভাবলাম যে আমার বাবার আসলে এইরকম করুণ দশা, সে মা অসুস্থ থাকা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তো আমি মাঝে মধ্যে চিন্তা হয় যে বাবা যেহেতু একদিন আমার সাথে এরকম সময় দিছে, আমার তো ভালো লাগেছিল। আমার খুব মায়া হলো, মনে হলো কি যে তোমাদের বাড়িতে এসে তোমাকে 2-4 দিন একটু সময় দিয়ে যায়, যাতে তুমি একটু ঠান্ডা মেজাজে ভালোভাবে চলতে পারো। কিন্তু তার আগেই তুমি ঘটনা ঘটিয়ে ফেলছো, এটা আমার কানে আসলো। আমি বাইরে বাই আশপাশের মানুষ থেকে শুনতে পারলাম, শুনে খুব খারাপই লাগলো বাবা। কিন্তু এইগুলো বাদ দাও, এগুলো বাদ দিয়ে তুমি আমার উপরে ডিপেন্ড করে এখন চলো। আশপাশে কারোর সাথে আর এইরকম করে চলতে হবে না, এটা তো আমি জানি। তুমি নিজের থেকে আর কি কি বলবা নতুন করে? যা হয়েছে তাই তো আমি শুনছি, সত্যটাই বলছি। এগুলো বাদ দাও, বুঝতে পারছো? আমি তোমার ব্যবস্থা করব যখন লাগবে, এটা আমি দেখবো। আমার উপর ছেড়ে দাও তোমার ব্যাপারটা। ও, তোর মারুফ কাকার বইয়ের কথা বলছিস? হ্যাঁ, তোর ওই চাষি তো আমি তো রাস্তা দিয়ে হাঁটতে লাগলে আমার এই ল্যাং বেড়ে কথা বলার চেষ্টা করে, মানে ফেলে দিয়ে কথা বলে। তো আমি নিজে ভালো থাকার চেষ্টা করা সত্ত্বেও ও আসলে আমাকে এভাবে থাকতে দেয়নি রে। মানে আমি 1 দিন 2 দিন 5 দিন তারপরে বাধ্য হয়েছিলাম ওর সাথে আমার কথা বলতে। আমাকে নাকি ভীষণ ভালো লাগে, খুব পছন্দ করে। এই জন্য ওর ঘরে রাখছিল, গেছিলাম, মাঝে মধ্যে আসা যাওয়া করতাম। তো ওরও সময় চলছিল ভালো, যেহেতু ওর স্বামীটা বিদেশ আছে। আর আমার ওইদিকে তোর মা অসুস্থ, আমারও দরকার ছিল, এই জন্য আসা যাওয়া করতাম। ওকেও কিছু কেনাকাটা করে দিতাম, ও আমাকে এটা ওটা কিনে টিনে দিত। যাই হোক, দুজনের মধ্যে একটা ভালো সম্পর্কই চলতেছিল রে। ওর হচ্ছিল, আমার হচ্ছিল। তোর মারুফ কাকার বউ জানিসই তো, তোর মতো এরকম উঁচু লম্বা খুব ফিট ফিগারওয়ালা একটা মেয়ে। আমার খুব ভালোই হয়েছিল। কিন্তু আমার দিনকাল তো ভালোই যাচ্ছিল। এখন প্রতিবেশীরা একসময় এটা জেনে গেছিল। ওর ঘর থেকে বেরোনোর সময় নিশিরাত্রে একজন দেখে ফেলে, তারপরে আমারে ধরে সেই যে বৈঠকে অনেক কিছু বিচার আচার হয়ে যায়, আমার কিছু ইয়েতে জরিমানা যা হয়ে লাগছিল। যাই হোক, সেটা তো মিটে গেছে। তো তোর কান পর্যন্ত এটা পৌঁছে গেছে, আমি তো ভাবতেও পারছি না। তো এই জন্যই বলতেছি যে আমি কোথাও আর যাবো না। তো আমার একটা ব্যবস্থা কর। তুইও এই হালে আছিস, আমিও এই হালে পড়ে আছি। মানে তুইও ওইদিকে পাচ্ছিস না, আর আমি ওইদিকে জোগাড় করতে পারতেছি না। কি করবো বল? মানে আমার যাতে আর তোর কোনো মারুফ কাকার বউয়ের কাছে বা কারোর সাথে এরকম ভালোভাবে সম্পর্ক গড়ে না তুলতে হয়, এদিকে তুই খেয়াল রেখে প্রয়োজনে যদি ওখান থেকে চলে আসতে পারিস, তুই চলে এসে আমাকে তুই চালিয়ে নে বাবা। তাহলে আমার আর কোথাও যাওয়া লাগবে না। তোর বাবাকে যদি ভালো দেখতে চাস তাহলে এটাই কর। তাছাড়া আর কি বলবো তোকে, বল? বাবা, আজকে তোমাকে একটা কথা বলি আমি। মানে তুমি আমার উপরে পুরোটাই ডিপেন্ড করো, একদম নিশ্চিত থাকো। আমি চাইবো না যে আমার মতো একটা হ্যান্ডসাম জোয়ান মধ্যে এরকম যৌবনবতী মেয়ে থাকতে আমার বাবার আশেপাশে থেকে কারোর কাছ থেকে এরকম কথা শুনতে হয়। এটা আমি কখনো আজকের পর থেকে আর চাইবো না বাবা। যেহেতু এটা নতুন কিছু না, পূর্বে তো তোমার সাথে আমার এরকম কত কিছু হয়েই গেল। তো আর নতুন কি, আর লজ্জাই বা কি আছে? এই জন্য বলতেছি কি, আমি তো তোমার জামাইরে নিয়ে আসলে অসুখী, মানে সুখে নেই বাবা। এখন তো কোনো রকম ডাল ভাত খেয়েই শুধু রাতে ঘুমায়, তারপরও স্বামীটা আমার কাছে থাকে না। ওই পালিয়ে থাকে, কোথায় যায়, কি করে, কি হয়, ওর জীবনযাত্রা আমার আর একদম ভাল লাগে না। এটা কোনো অস্বাভাবিক, মানে স্বাভাবিক জীবন না বাবা, অস্বাভাবিক। কি করে ওর সংসারে আমি থাকবো তুমি বলো? এই জন্য বলতেছি যে একটা দেখি তোমাদের বাড়িতে আসি, এসে একটা সিদ্ধান্ত নিয়ে আসার পরে তারপরে যেটা হয় দেখায়, ওকে আমি একটু পরিষ্কার করে তোমার সংসারে থেকে যাই। তাহলে তোমারও আর ওই মারুফের বউ বা অমুক জায়গায় বা কারোর সাথে যাতে কোনো কথা সৃষ্টি না হয়, এদিকে আমি তোমার খেয়াল রাখবো। মানে তুমি আমাকে পাইলেই তো তুমি খুশি, তোমার আর কি লাগবে বলো? তোমার যত সেবা যত্ন, তোমার গোসলে পানি তুলে দেওয়া, তোমার গা হাত পায়ে মালিশ করা, তেল দেওয়া, তোমার বাবা হিসাবে মেয়ের যতটুকু দায়িত্ব, মানে মেয়ে তোমাকে যথেষ্ট সেবা যত্ন করবে, কোনো কিছুতে কম রাখবে না। এমনকি মায়ের অভাবটাই তোমাকে আমি পূরণ করিয়ে দেবো। কিন্তু তুমি আমাকে চালিয়ে নিতে পারবে তো? আমি এইটা চিন্তা করতেছি। মানে তুমি বাবা বলে কথা, তারপরে তোমার এখন বয়স হয়েছে। এখন মা ধরো আর ককাল, মা তো গেছে, মা তোমার চেয়ে অনেক মানে জুনিয়র। তারপরেও মানে মা যে এই যে অসুখ বিসুখে তার জীবনটা আসলে এক পর্যায়ে নিস্তেজ হয়ে গেছে, এই জন্য তো বলতেছি। আর তোমার জন্য আমার খুব মায়া হয় জানো বাবা, যে তুমি এইরকম এখনো মানে মনে হয় যে তোমাকে আরো 4টে বিয়ে শাদী দিলে তাও মানে ফুরোবে না। আর তোমার মতো বাবা, আমার মতো এরকম তোমার হ্যান্ডসাম যুবতী মেয়ে থাকতে তুমি কেন দিনের পর দিন এইভাবে অসুখী কষ্টে থাকবে বলো? আর মানুষ তোমাকে নিয়ে কেন অত দুইটা কথা বলবে? আমি এটা কখনোই চাইবো না। আমি এইদিকে পাচ্ছি না, আর তুমি ওইদিকে এখানে ওখানে যাইতে হচ্ছে। এই সমস্ত বাদ দাও, বাদ দিয়ে তুমি আমার উপর একটু ডিপেন্ড করো। কিন্তু তোমার জামাইয়ের মতো আবার আমাকে চালিয়ে নিতে পারবে তো বাবা? আমি তো কোল ভরা আছি।
তুই এদিকে চিন্তা করিস না তো। আরে, আজ পর্যন্ত দেখিস না, আমি যদি নাই পারতাম বা আমার এই সমস্ত যদি অভিজ্ঞতা এতটুকু এ পর্যন্ত এবিলিটি নাই থাকতো, তাহলে আর ওই মারুফের ঘরে বা এদিক সেদিক কি আর আমি যাইতাম? বুঝিস না এটা? আমার আসলে লাগে, প্রয়োজন হয়, তাই এদিক সেদিক একটু চেষ্টা করি, যাই। পাই না, এখন কি করব বল? এই জন্য বলতেছি যে তুই যদি আমাকে আশ্বস্ত করিস বা আশা দিস, তাহলে তো আমি আর কোনো কিছুর দিক তাকাবো না রে। তোকে আমি সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। সেই এবিলিটি আমার আছে। আমার টাকা পয়সারও কম নাই, বা আসলে অভাবটা শুধু তোর মায়ের রে। আমার সেবা যত্ন কে করবে বল? সংসারে তো এখন হাল ধরার মতো আমি আছি। আমার আর ছেলের, তুই ছাড়া তো আর আমার ছেলে-টেলে কেউই নাই। এখন বল, এই বয়সে আমি কোথায় যাবো? তুই কি চাইবি যে তোর বাপ অসুখী থাক? নিশ্চয়ই চাইবি না? এজন্য বলতেছি, তোকে আমি দারুণভাবে চালিয়ে নিতে পারবো রে। তুই চিন্তা করিস না। আর শোন, সেদিন যে ওই তোর বড় মামার ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানে যে তোর সঙ্গে আমার যেটা হয়েছিল, তুই তাতে কি বুঝলি? তোকে চালাইতে পারবো না? তোর ভালো লেগেছিল না বল? বাবা, ভালো তো লেগেছিল বলেই তো আমি তোমাকে এই কথাটা বলছি আবারও। মানে আমার সেদিন এত ভালো লেগেছিল, তোমাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই তো বলি, আমার মা এত দ্রুত এভাবে অসুস্থ হয়ে গেল কেন? তোমার এই সমস্ত কারণে জানো, এটা আমি বুঝে গেছি। মানে তুমি যে অত সময় ধরে এইভাবে করতে পারো, মানে আমি ভাবতেও পারিনি। আমার খুব ভালো লাগেছিল, লজ্জায় তোমাকে বলিনি কোনোদিন। কিন্তু বাবা শোনো, এইভাবে তুমি যদি চলতে পারো, আমার তো আর কোনো কিছুই লাগবে না। আমি তো সেদিনকের এই কথা মনে হলে মনে হয় যে আমার বাবার মতো যদি আমার স্বামীটা হতো, তাহলে তো আমি জীবনে মহারানী হয়ে থাকতাম। কিন্তু আমার স্বামী তোমার মতো না, জানো, একদমই সে ও বিয়ে করতে পারে না, আমার ভাল লাগে না। মানে বউয়ের সাথে কিভাবে জীবন সংসার করতে হয় এত কিছু সে জানেই না। সে খালি বাইরে তার মোবাইল আসে, এত ফোন আসে, এত কল আসে, ওই নিশিরাত্রে আমার কাছে থাকতে থাকতে উঠে চলে যায়, কোনে যায় 3 দিন 5 দিন 2 দিন খবর নাই, হারা যায়। এইটা কোনো মানুষের স্বাভাবিক জীবন হলে তুমি বলো, তার সাথে কি সংসার করা যায়? বলো। আমি তাও ধৈর্য ধারণ করে চুপ করে আছি। এইটা তো আর পোশাক আশাকের মতো বদলানোর জিনিস না। আর কতদিন, আর 2টা বছর ধৈর্য ধরে এই সংসারে পড়ে আছি। কিন্তু এখন আর আমি পারতেছি না বাবা, এই জন্য তোমার কাছে চলে আসতেছে, তুমি নিশ্চিত থাকো। আর তোমার ওই সমস্ত আমার খুব ভালো লাগেছে বাবা, তোমাকে দিয়েই হবে, এটা আমিও জানি। এই জন্য তো তোমার উপর নির্ভর করে তোমাকে কথাটা বললাম। তুমি চালিয়ে নিতে পারবে। তবে শোনো, মা অসুস্থ থাক আর যাই থাক, মাকে একটু চিকিৎসা মিকিৎসা করো। আর শোনো বাবা, আমার শ্বশুরবাড়ির লোকজন তোমাকে যদি মোবাইল করে, তাহলে তুমি ফোন রিসিভ করার দরকার নেই। যা বাদ বাকি কথা আমি সামনে নেবো, আমি তাদের ম্যানেজ করে নেব। মানে আমার সবাই সবার চিন্তা করে চলে। কার চিন্তা কি করে? তুমি আমার বাবা, আমার চিন্তা তুমি করতেছো, কিন্তু আমার চিন্তা তো আর কেউ করে না। আমি কি হালে আছি কি না, আজকাল যে ভিখারি সেও তো এক মুঠো ভাত খেয়ে বেঁচে থাকে। ওই ওদের মতো আমিও বেঁচে আছি। কিন্তু তোমার মতো বাবা থাকতে আমি কেন এই রকম ভাবে দিনের পর দিন অসুখী থাকবো? স্বামী ছাড়া আমার মধ্যে এইরকম অভাব থাকবে? আমার এই জীবন যৌবন, আমার এই দিন, একটা দিন যে জীবন থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে নদীর স্রোতের মতো, এটা কি আমি কখনো ফেরত পাবে বলো? কখনো না। এই জন্য বলছি যে সময়কে কাজে লাগাতে হবে। তুমি আমাকে ঠিকঠাক মতো সময় দাও, আমি খুব শীঘ্রই চলে আসতেছি। আর শোনো বাবা, আমার নামে ব্যাংকে কিছু টাকা পয়সা আছে, এটা গোপনে আছে। আমি তোমাকে এটা উঠাই দেব। তুমি ঠিকঠাক মতো ব্যবসা ট্যাবসা আবার নতুন করে চালু করে ভালোভাবে চলাফেরার চেষ্টা করো, বুঝতে পারছো? তাহলে তো তুমি যে কথা বলছো বাবা, তোমার উপর ডিপেন্ড করে আমি চলে যাব। আমার আর তাহলে চিন্তা নেই বাবা। আমি তাহলে 2 একদিনের মধ্যে তোমাদের বাড়িতে আসছি, এসে মাকে একটু দেখে যাব। আর তোমার সাথে আমার এই বিষয়ে পরামর্শ ফাইনাল করে যাব। তারপরে মা যতদিন এভাবে হাসে থাক, তুমি এখানে না, আমাদের বাড়িতে আসবা। আমার তো ছেলে মেয়ে নেই, আমার বাড়িতে আমি একলাই পড়ে থাকি। শ্বশুর শাশুড়ি সে ওই মাঝে মধ্যে এই ছেলের ঘরে একদিন খায়, ওই ছেলের ঘরে একদিন খায়, এরকম চলে, ভাগ করে দেওয়া আছে। তো আমি তো বাড়িতে পড়েই আছি। আমাদের বাড়িটা ওই যে 2টা রুম করা, আর সামনে জোসাল একখান ঘর আছে। আর তোমার জামাই তো যদি মাসের মধ্যে 2 দিন ঘরে শোয়াইতে, আর ওই 28 দিন থাকে সে বাইরে বাইরে তার ব্যবসার কাজে, কি সমস্ত কাজে থাকে আল্লাহ জানে। তাকে তো পাওয়াই যায় না। এই ফাঁকে তুমি আমাকে একটু সময় সুযোগ দিয়ে যাও, তাহলে আমারও হতো আর তোমারও হতো। তার তারপরে এক সময় তুমি আমি বুদ্ধি করে তোমার সাথে আমি অ্যাক্টিভে সারাটা জীবন থেকে দাও, বুঝতে পারছো? এর ঘরে আমার আজও থাকা হবে না, কালও থাকা হবে না। এইটাই হচ্ছে ফাইনাল কথা। তো অনেক কথাই তো বললাম। আশপাশের মানুষ আবার আমার দিকে তাকিয়ে আছে। মানে পরে আর না হয় তোমাকে ফোন করে বাকি কথা সেরে নেব। আর শোনো বাবা, তোমার মোবাইল আমি ফ্লাক্সিল রোডের দোকানে যে একটু টাকা ভরে দেবো না পরে বিকেলে। টাকা বলে তোমার মোবাইলে নেই, তুমি একটা মিস কল দিলে আমি ব্যাক করব। ঠিক আছে, এখন রাখি।
আচ্ছা, রাখতে যখন চেয়েছো ঠিক আছে মা, রাখো। সময় সুযোগ হলে তুমি ফোন দিও। আর আমি যখন তোমার সাথে কথা বলি, একটু ফাঁকে যেয়ে তোমার সাথে কথা হবে নে। তোমার মায়ের সামনে আমি তোমার ফোন রিসিভ করব না। কারণ তোমার সাথে যেহেতু আমার ব্যক্তিগত আলাপ হচ্ছে, এইটা তোমার মাকে বুঝাইলে একটু সমস্যা হবে। বুঝতে পারছো? তো ঠিক আছে, রাখো। ওকে সোনা, আল্লাহ হাফেজ। ওকে, বাই। তো বন্ধুরা, বাবার সাথে আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার প্রিয়জনকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।